জানাচ্ছি অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। এটা আপনারা জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা 6টি কমিশনের রিপোর্ট আমাদেরকে আগে দিয়েছিল এবং তার মধ্যে 6টি কমিশনের রিপোর্টে 166টি বিষয়ে মাত্র আলোচনা তারা শুরু করেছে। আমাদের হিসাবে তারা যে পুরো ডকুমেন্ট দিয়েছে এটা প্রায় 700-800 প্রশ্ন হয়। তো তার মধ্যে তারা এটা নিয়ে আলোচনার জন্য আমাদের কাছে তারিখ দিয়েছিলেন। আমরা 4 ঘন্টা ধরে ওনাদের সাথে আলোচনা করে এটা শেষ করতে পারিনি। মাত্র আমরা 3টি বিষয়ে আজকে আলোচনা করতে পেরেছি এবং পরবর্তী আরেকদিন আমাদের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। আমি এই আলোচনার বিষয় সম্পর্কে সামান্য কয়েকটা কথা বলবো, তারপরে আমাদের পার্টির সভাপতি এখানে উপস্থিত আছেন, তিনিও কথা বলবেন। ইতিমধ্যে আপনারা আমরা কারা এখানে ছিলাম সেটা পরিচয় পেয়েছেন, তবুও আমি আপনাদের একটু কষ্ট করে 2 মিনিট সময় নিচ্ছে, একটু পরিচয় করে দেই, সেটা আমাদের উচিত। একেবারে ডান দিক থেকে আছেন ডক্টর ফজলুর রহমান, পার্টির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এবং আমাদের ক্ষেতমজুর যে সমিতি তার সভাপতি। পাশে আছেন রাগিব হাসান মুন্না, আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক, রাকসুর সাবেক ভিপি। তার পাশে আছেন ডক্টর সাজিদুল হক রুবেল, কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক, ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি। তার পাশে আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় অনেক সিনিয়র নেতা, আমাদের পার্টির প্রেসিডিয়াম সদস্য, নটরডেম কলেজ সবাই জানেন তার শিক্ষিকা, আমাদের দেশের বিজ্ঞান আন্দোলনের অন্যতম পুরোধা এবং শিক্ষাবার্তা নামে একটা অনন্য পত্রিকা তার সম্পাদক, আর আমাদের একটা পত্রিকা আছে সাপ্তাহিক একতা তার সম্পাদক, পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা এন রাশেদা, আর আমাদের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা, ওনার আর পরিচয় দেওয়ার দরকার নেই, কমরেড মোহাম্মদ শাহ আলম আছেন। আমি রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক। আমার পাশে আছেন আমাদের পার্টির সহকারী সাধারণ সম্পাদক, বিপ্লবী জননেতা কমরেড মিহির ঘোষ। তার পাশে আছেন আমাদের পার্টির একজন অন্যতম প্রেসিডিয়াম সদস্য, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন। তার পাশে আছেন আমাদের পার্টির আরেকজন অন্যতম নেতা, প্রেসিডিয়াম সদস্য, ক্ষেতমজুর আন্দোলনের অন্যতম নেতা অনিরুদ্ধ দাস অঞ্জন। তার পাশে আছেন আমাদের পার্টির অন্যতম সম্পাদক, আমাদের কৃষক আন্দোলনের আরেকজন অন্যতম নেতা আবিদ হোসেন। তার পাশে আছেন আমাদের পার্টির অন্যতম সম্পাদক এবং আমাদের দেশের যে শ্রমিক আন্দোলন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্যতম নেতা এবং গার্মেন্টস শ্রমিক অ্যান্ড সোয়েটার যে ফেডারেশন তার সাধারণ সম্পাদক রুহুল আমিন। আমরা 11 জনের টিম আজকে এখানে ছিলাম এবং আমরা বিভিন্ন যে বললাম যে 3টি বিষয় আজকে আলোচনা করতে পেরেছি, পরের দিন আলোচনা করব। আমি এবার এই বিষয়ে সামান্য কয়েকটা কথা বলবো, বেশি সময় নিচ্ছি না। আমরা আজকে প্রধানত আলোচনা করেছি সংবিধান সংস্কার এই বিষয় নিয়ে, নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে এবং দুর্নীতি যে দমন বিষয়ক যে সংস্কার এটি নিয়ে আমরা আলোচনা করেছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে কয়েকটি দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আলোচনা করতে যেয়ে আমাদের এই কমিশনকেই প্রথমে এই কথা মনে করে দিয়েছি যে আমরা যারা আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমাদের মূল লক্ষ্য সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, মানে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করব যেখানে সকলে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, কাজ অনুযায়ী পারিশ্রমিক নিশ্চিত হবে, এই ধরনের সমাজ করতে চাই। আমাদের এই সমাজে একটা সামাজিক মালিকানার সমাজ হবে, দুর্নীতি প্রতিরোধ হবে নিশ্চিতভাবে এবং সকলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হবে। যার জন্যে আমাদের মূল লক্ষ্য হলো একটা সমাজ বিপ্লব সম্পন্ন করা। তার জন্যে আমাদের নিজস্ব অনেক বড় সংস্কারের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির নাম হলো বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন। আমরা সেই সংগ্রামে এগিয়ে যাচ্ছি। এই সংগ্রামের পটভূমিতে 2024 সালে আমরা একটা কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করলাম সবাই মিলে একটা ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই গণঅভ্যুত্থানের গঠিত সরকার আপনাদেরকে কিছু সংস্কারের দায়িত্ব দিয়েছে। ওনাদেরকে আমরা আমাদের এই কথাটা মনে করিয়ে দিয়ে অভিনন্দন জানিয়ে বলেছি যে আমরা চাই যে আমরা যে লক্ষ্য থেকে অগ্রসর হচ্ছি কমিউনিস্ট পার্টি, আপনারা
সংস্কারের কাজ কিছুটা হলেও যদি সংস্কারের বক্তব্য ঐক্যমত্যভাবে রেডি করে যেতে পারেন, সেইটা আমাদের জন্য একটা পজিটিভ কাজ হিসাবে বিবেচিত হবে। এইটা আমরা একটা ওনাকে মনে করিয়ে দিয়েছি। দ্বিতীয়ত ওনাকে আমরা মনে করিয়ে দিয়েছি যে মনে রাখা দরকার, এই সংস্কারের যে প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন, যতটুকু আমরা ঐক্যমত হচ্ছি বা হচ্ছি না, এগুলো শেষ বেলায় কে এইটার দায়িত্ব পালন করবে? করবে দেশের জনগণ, তারাই ঠিক করবে। আর দেশের জনগণ মানে 18 কোটি জনগণকে তো আমরা স্টেডিয়ামে নিয়ে এসে তাদের মত নিতে পারবো না। তাহলে সেই মত নেওয়ার পদ্ধতি হলো সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে এবং নির্বাচিত সংসদ, এই যে প্রস্তাবগুলো আমরা ঐক্যমত্য হব, সেইটা যাতে নির্বাচিত সংসদ সেইটা সম্পন্ন করতে পারে, সেই কাজটা করতে হবে। এটা মনে রেখেই আমাদের আলোচনা করতে হবে যে আমরা গুটি কয়েক লোক একসাথে বসলাম এবং একসাথে বসে সিদ্ধান্ত নিলাম কালকেই নতুন একটা পদ্ধতিতে সব করে ফেলবো, এই চিন্তাটা ভুল। সুতরাং ওই বিবেচনা থেকে আমাদের সবার আলোচনা করা এবং ঐক্যমত্য পোষণ করা জরুরি। এইটা মনে করিয়ে দিয়ে আমরা আলোচনা শুরু করেছি এবং সেই আলোচনার শুরুতেই সংবিধান সংস্কার নিয়ে আমরা ওনাদের কতকগুলোর সাথে ঘোরতর দ্বিমতের কথা বলেছি। যেমন আমরা মনে করি সংবিধানের যেমন প্রস্তাবনার আলোকে আমাদের কাছে মনে হয়েছে যে এইটা আমাদের এই দেশ বাংলাদেশ দীর্ঘ ব্রিটিশ বিরোধী শোষণের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ অর্জন করেছি। তারপরে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়নি বলেই 90-এর গণঅভ্যুত্থান এবং 24-এর রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান আমাদের সংগঠিত করতে হয়েছে। তাহলে আমাদের অন্যতম ভিত্তি হচ্ছে 71। এই 71 মানে আমাদের পুরো দেশবাসীর আকাঙ্ক্ষার সমাজ, সাম্যের সমাজ, আইনের সামাজিক ন্যায় বিচারের সমাজ, সমাজে সকলের মর্যাদা সম্পন্ন সমাজ। সেইটাকেই ভিত্তি করে আগাতে হবে। কিন্তু ওনাদের প্রস্তাবনায় আমাদের কাছে অনেক সময় মনে হয়েছে এইটা যেন 71কে অনেক সময় 24 দিয়ে রিপ্লেস করা হচ্ছে। আমরা বলেছি এইটা যথাযথ না। মুক্তিযুদ্ধের চেতনা যেমন থাকবে, অবশ্যই 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাও থাকবে। এই বিবেচনায় আমরা মনে করেছি আমাদের 71-এর সংবিধানে কতগুলো অসম্পূর্ণতা আছে। সুতরাং এই অসম্পূর্ণতা 72-এর সংবিধান মানে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে সংবিধান, আমি সেইটার কথা বলছি। 72-এর সংবিধান তার কতগুলো অসম্পূর্ণতা সেটা দূর করতে হবে। এইটাকে পুনর্লিখন বা অন্য কিছুর প্রয়োজন নেই। তার জন্যে প্রধানত যে মূলনীতি, সংবিধানের 4টি মূলনীতি, সেইটা অব্যাহত রেখেই এই কাজগুলো আমাদের করে এগিয়ে যেতে হবে। এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল। ওনাদের সাথে আমাদের যে ডিফারেন্স, ওনারা এটাকে কথা বলেছেন, এইটা আমরা বলেছি। যদিও আমি ধন্যবাদ জানাই এই কমিশনের যিনি সহসভাপতি, তিনি শুরুতেই বলেছেন যে আপনাদের এই পজিশনটা আমরা আগেই জেনেছি এবং আপনাদের এই পয়েন্টটা আমরা অবশ্যই নোট নিলাম এবং তিনি কেন সাম্য অন্যটা করতে চাই তাদের ব্যাখ্যা ওনারা দিয়েছেন। কিন্তু আমাদের পয়েন্টটাকে ওনারা গুরুত্বের সাথে নিয়েছেন বলেই আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এরপরে যে আলোচনা করেছি, আমি সংক্ষেপে একটু বলার জন্যে আপনাদেরকে একটু জাস্ট দু একটা পয়েন্ট একটু সামনে আনি আর কি। আমাদের যেমন এই ধরনের দ্বিমতের কথা তো স্পষ্ট করেই বললাম, আপনারা শুনছেন। আমাদের যেমন দু একটা জিনিস ছোটোখাটো সংশোধনী ওনারা যেটা দিয়েছেন এই ব্যাপারে আমাদের দ্বিমত নাই। যেমন ধরেন আমরা তো এটা জানি যে আমাদের সবাই দেশের মানুষ, এটা পরিচিত হবে বাংলাদেশি বলে, এটার নতুন করে বলার আমরা দরকার নেই। আমরা বলেছি যে এই দেশ শুধুমাত্র বাঙালির না, বাঙালি আদিবাসী সবাই মিলে আছে, সুতরাং তাদের সাংবিধানিক স্বীকৃতি দরকার। সেই জায়গাগুলো আমরা ঠিক মতো করা দরকার বলে আমরা মনে করি। আমরা গুরুত্বের সাথে একটা জিনিস বলেছি যে এই দেশ দেখবেন যে আমাদের মাথাপিছু আয় তো কম না, অনেক টাকা আয়, অবাধ লুটপাটের ক্ষেত্র পরিণত হয়ে গেছে। তা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে যে নির্বাচিত সরকার হবে, আমরা আশা করব যে অবাধ লুটপাট ঠেকাতে পারবো। সুতরাং বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক অধিকারের সাংবিধানিক গ্যারান্টি নিশ্চিত করতে হবে। ওনাদের প্রপোজালে দেখবেন যে এটা আমরা পর্যায়ক্রমে করবো। আমরা বলছি যে না, এটা পর্যায়ক্রমে রাখার ব্যাপার নেই, এমনভাবে সংবিধানে নিশ্চিত করতে আমরা চাই যাতে করে কেউ চাকরি যার নাই সে কোর্টে যেয়ে বলতে পারে আমার চাকরি নাই,
সরকার দিতে বাধ্য হবে, আমি খেতে পারছি না, সরকার দিতে বাধ্য হবে। এরকম একটা ফান্ডামেন্টাল জায়গায় ওনাদের সাথে আমাদের দ্বিমত আছে। তবে ওনারা বলেছেন যে আমরা মনে করেছিলাম যে পর্যায়ক্রমে এটা করা দরকার, আপনারা বললেন আপনাদের মত, আমরা এটা বিবেচনা করলাম। আমাদের যেমন আবার অনেকগুলো ঐক্যমত্য আছে ওনাদের সাথে, যেমন 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী না থাকা, আমরা ঐক্যমত্য পোষণ করেছি। আমাদের অনেক দিনের ডিমান্ড যে নারী আসন এইটাকে বৃদ্ধি করা হোক 100 আসন, এবং সেক্ষেত্রে সরাসরি নির্বাচন। এক্ষেত্রে ওনারাও বলেছেন অন্য সেটের ডিফারেন্স থাকলেও আমরা এই পয়েন্টে কোনো দ্বিমত করি নাই। এই জায়গাগুলোতে আমাদের ঐক্যমত্যের জায়গা আছে। সংসদীয় গণতন্ত্র এটা শক্তিশালী করতে গেলে বিরোধী দলের যে অংশগ্রহণ, ডেপুটি স্পিকার অন্য জায়গায় যে নিশ্চিত করার প্রশ্ন, ও ব্যাপারে আমাদের কোনো দ্বিমতের জায়গা আমরা করি নাই। আমরা মনে করি এগুলো সব বিবেচনা করার পক্ষে আমরা আছি। এই ক্ষেত্রে একটা বড় আলোচনা আপনাদের মাধ্যমে বলতে চাই। আপনারা সবাই জানেন যে ওনারা একটা প্রস্তাব নিয়ে আসছেন, উচ্চকক্ষ, ওনারা সংবিধান পরিষদ, তারপরে যে গণভোট। আমরা ওনাদের শুরুতেই বলেছি যে আপনারা যে সিটটা করেছেন ওই সিটে যদি একটা কলম লিখে দিতেন তাহলে অনেক কন্ট্রোভার্সি দূর হয়ে যেত। সেটা হচ্ছে যে এইগুলো করবেটা কে? নির্বাচিত সংসদের মাধ্যমে। দেখবেন সুস্পষ্টভাবে বলা নেই, আমাদের কিন্তু শুরুতেই বলেছি যে এই কলমটা লিখলে, কারণ এই যে আমিও যে কথাগুলো আমাদের বললাম বা যেটা ঐক্যমত্য হয়েছে করবে কে, আমরা পরিষ্কার বলেছি এইটা করার একমাত্র এখতিয়ার নির্বাচিত সংসদের, অন্য কারণ না। যার জন্যে আমরা এখন ওই গণপরিষদ, অন্যান্য সাংবিধানিক পরিষদ এটা করার প্রয়োজন মনে করছি না। এমনকি বাংলাদেশের বাস্তবতায় ওনারা উচ্চকক্ষের কথা বলেছেন, আমরা এটা প্রয়োজন মনে করি না। আমরা পরিষ্কার করে বলেছি যে সংবিধানে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্যে এবং আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করার যেমন কাজ করা দরকার, একই সাথে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করা দরকার। সেইটা প্রয়োজনে যা যা করতে হবে আমরা সেটা করার পক্ষে বলে আমরা আমাদের বক্তব্য ওনাদের কাছে তুলে ধরেছি। তবে আমরা বলেছি যে আগামীতে নির্বাচনটাই যেহেতু আমাদের সামনে একটা প্রধান বিষয়, এমন কোনো বিতর্কিত বিষয় সামনে আনা উচিত হবে না যেটা আমাদের নির্বাচনকে বিলম্বিত করে। সুতরাং যত দ্রুত সম্ভব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে আমরা নির্বাচনের জায়গায় যেতে চাই। আমি আর দু একটি কথা জাস্ট নির্বাচন ব্যবস্থা সংস্কার সম্পর্কে বলেই আমরা অন্য জায়গায় চলে যাব। নির্বাচন এটা আমি জেনারেলি বললাম, কোনো প্রশ্ন থাকলে পরে আমি বলবো। নির্বাচন ব্যবস্থা সংস্কার বা তার আগে একটা বলি, দুদক সংস্কার নিয়ে আমরা সাধারণভাবে ওনারা যে কথাগুলো বলেছেন, সাধারণভাবে আমরা প্রায় অধিকাংশ জায়গায় আমরা ঐক্যমত্য পোষণ করেছি। দু একটা জায়গায় মনে করেছি যে অতীত দিনে বাংলাদেশ সরকার যে সমস্ত আন্তর্জাতিক ফোরামগুলোতে তারা যাওয়ার ব্যাপারে চুক্তিতে স্বাক্ষর করে নাই, আমরা বলেছি এই ব্যাপারে আমরা একটু জানতে হবে, এই তথ্যগুলো আমরা জানলে যেটা বাংলাদেশের জন্য প্রয়োজন সেই কাজ করতে হবে, এবং দুর্নীতিতে যাতে জিরো টলারেন্স আমরা বজায় রাখতে পারি সেজন্য অবশ্যই দেখতে হবে। আমরা নির্বাচন কমিশনকে ওনাদের কাছে আমরা বিনীতভাবে একটা প্রশ্ন করেছি, যেটা আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকেও জানাতে চাই। নির্বাচন কমিশনকে আমরা বললাম যে দেখেন, এই পয়েন্টে বাংলাদেশের সবাই একমত যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করতে হয় সেটা করেই দ্রুততম নির্বাচনে যেতে হবে। তা আপনি স্প্রেডশিটে যে কোশ্চেনগুলো দিয়েছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ঐক্যমত্য হওয়ার মতো অনেক পয়েন্ট রয়েছে যেটা ওনাদের বইতে আছে, সেইগুলো কেন আনলেন না? তার মধ্যে যেমন টাকার খেলা বাদ দিয়ে যদি আমরা এইরকম একটা নির্বাচন ব্যবস্থা করতে পারি যে নির্বাচনে যারা দাঁড়াবে সবার সম অধিকার থাকবে দাঁড়ানোর, টাকার উপরে নির্ভর করবে না। প্রজেকশন মিটিংয়ের দায়িত্ব নেবে নির্বাচন কমিশন, অন্যটা কেউ কিছু করবে না। তাহলে এই পয়েন্টটা আপনি আনলেন না কেন? আপনার আনাদর মানে আনলেন না মানে কি ওনার বইতে লেখা আছে? আমরা বললাম এই রকমের, যেমন ধরেন স্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবে, দলে কোনো মনোনয়ন বাণিজ্য হবে না, রাজনৈতিক দলগুলো জোর জুলুম করবে না, পরস্পরের সংকটগুলো করবে না, ভোট দেওয়ার ক্ষেত্রে বাধাদান হবে না। এই রকম কতগুলো প্রশ্ন যদি আপনারা আনতেন এবং এটা যদি আলোচনার টেবিলে থাকতো, তাহলে এই যে 30-35টা দলের সাথে আলোচনা করলেন, প্রতিদিন দেশবাসী জানতে পারত যে রাজনৈতিক দলগুলোকে এটা করা উচিত এবং এই ব্যাপারে ঐক্যমত্য আছে। তারাও বিবেচনা করতে পারত যে ভালো নির্বাচনের জন্য কি কি দরকার। যেমন আমরা কমিউনিস্ট পার্টি বলি যে ভালো নির্বাচনের জন্য অন্ততপক্ষে 5টা শত্রুমুক্ত করতে হবে। 1 নম্বর শত্রু টাকার খেলা, 2 নম্বর শত্রু পেশি শক্তি, 3 নম্বর সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা, 4 নম্বর প্রশাসনিক কারসাজি বন্ধ, 5 নম্বর হচ্ছে ভয় রাজত্ব বন্ধ। এর জন্য ওনার কিন্তু বইতে অনেক কিছু পজিটিভ লেখা আছে। আমরা আজকে অনুরোধ করেছি যে এইটা যাতে সামনে আনা যায়,
তাহলে কিন্তু আমরা ঐক্যমত্য হতে পারবো, এবং ঐক্যমত্য হলেই এইটা প্রচার প্রপাগান্ডা করতে পারলে দেখা যাবে রাজনৈতিক দলগুলোর উপরে চাপ হবে এবং আমরা একটা ভালো নির্বাচনের জায়গায় যেতে পারবো। সেইগুলো ওনাকে আনার জন্য আমরা আজকে বিনীত অনুরোধ করেছি। একই সাথে নির্বাচন সংস্কারের বিষয়ে ওই যে দ্বিকক্ষ এবং অন্য জায়গাগুলো দেখবেন সংবিধানের সাথে যেগুলো সাংঘর্ষিক, আমরা ওইটার সাথে একমত হয় নাই, এবং সংবিধান সংস্কারের সাথে একটু আগে যে কথাগুলো বলেছি, ওনারা যে যে কাজগুলোর কথা বলেছে ওইটার সাথে আমরা ঐক্যমত্য পোষণ করেছি। কিন্তু আমাদের নির্বাচন কমিশনকে বাদ দিয়ে অন্য কোনো টিম গড়ে তোলা বা একটা উপরে অনির্বাচিত সুপ্রা টিম গড়ে তোলা, তার সাথে আমরা ঐক্যমত্য হইনি। আমরা শেষে এবং আলোচনার বিভিন্ন সময় আরেকটি কথা বলেছি, সেটা বলেই আমার কথা শেষ করি। এইটা আমরা পরিষ্কার করে বলেছি, গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা, অন্যতম স্লোগান সামনে এসেছে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা, আরেকটা আকাঙ্ক্ষা এসেছে যাতে করে আমরা এমন কোনো কাজ না করি আবার কর্তৃত্ববাদ, স্বৈরাচার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসে। আমরা এটা মনে করে দিয়েছি, এইটা যদি সামগ্রিকভাবে এইটা বিজয় অর্জন করতে হয় তাহলে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন দূর করতে হবে। অর্থনীতির দুর্বৃত্তায়ন, লুটপাটের ধারা অব্যাহত রেখে আমরা যত ভালো কথা লিখি এইটা কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না। অতএব দুর্নীতি দমন কমিশনের মধ্যে অনুপার্জিত আয় ভোগ না করার ক্ষেত্রে অনেক কথাগুলো বলা আছে, আমাদের সংবিধানেও এক্ষেত্রে প্রয়োজনে সেফটি ক্লজ রেখে আগায় যাওয়া দরকার বলে আমরা মনে করি। একই সাথে এই কথা আমরাও বলেছি, এটা মনে রাখা দরকার, আপনারা যে সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে আসছেন এইটা আমরা বারবার মনে করে দিয়েছি, এটা কিন্তু করার দায়িত্ব হচ্ছে নির্বাচিত পার্লামেন্টের। এর বাইরে অন্য কাউকে দিয়ে করার কোনো প্রচেষ্টা নেওয়া ঠিক হবে না। একই সাথে আমাদের গণঅভ্যুত্থানের চেতনাকে ভুলুণ্ঠিত করে, ৭১ চেতনাকে ভুলুণ্ঠিত করে এমন কোনো কাজের সুযোগ সংস্কারের নামেও দেওয়াটা যথাযথ হবে না বলে আমরা মনে করি। আমরা মোটামুটি এই সব কথাগুলো আজকে বলেই আমাদের প্রাথমিক আলোচনা শেষ করেছি। আমরা দ্বিতীয়বার যখন আলোচনা করতে আসব ওনাদের কতগুলো মত শুনেছি, আমাদেরও মতও শুনেছেন। আমরা আশা করব আমাদের মত শোনার পর ওনারা কতগুলো মতের পরিবর্তন করবেন, এবং ওনাদের কিছু ব্যাখ্যা শোনার পরও আমাদের যদি কোনো চিন্তার পরিবর্তন করতে হয় আমরা পরিবর্তন করে দ্বিতীয়বার বলবো এবং অন্যান্য বিষয়ে আমরা কথা বলবো। আমি এইটুকুই বলে শেষ করছি। আমাদের সভাপতি সামান্য কিছু বলবেন, তারপরে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তখন আপনারা প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আচ্ছা, আমরা কাউন্ট করিনি, কাউন্ট করিনি, ওটা কাউন্ট করি নাই। কাউন্ট করলে হয়তো পরে জানাতে পারবো বা ওনারা যদি করেন। আমি খালি এই পয়েন্টের একটু বলি, আমরা কিছু ঐক্যমত্য পোষণ করেছি, ফান্ডামেন্টাল জায়গায় ঘোরতর দ্বিমত পোষণ করেছি, কিছু কিছু বিষয়ে আমরা আজকে ওনাদের কাছ থেকে আলোচনা শুনতে চেয়েছি, আলোচনার পর আমরা মত দেবো বলেছি। এই তিনভাবেই আমরা আমাদের আলোচনাকে অগ্রসর করেছি। ওই যে বললাম যে আমরা সে ব্যাপারে এখনো টিক চিহ্নর অঙ্ক করে বলি নাই আর কি। আমরা সংবিধানের পুনর্লিখনের বিরুদ্ধে, পুনর্লিখন আমরা চাই না। আমরা সংবিধানের মধ্যে যেগুলো ওই যে ব্ল্যাক লস যেগুলো হয়েছে অতীতে সেগুলো বাদ দেওয়ার পক্ষে। অর্থাৎ সংবিধানের মধ্যে সংবিধানের সংস্কার হইতে পারে, কিন্তু পুনর্লিখন আমাদের 4 প্রিন্সিপাল যেটা আছে বাংলাদেশের সেটা রাখার পক্ষে। তারা সেটা রাখে নাই, সেটা আমরা মানে এটা বলে দিয়েছি। আমরা ওই জায়গাতে আমরা যাই নাই। অর্থাৎ এক কথায় সংবিধান পুনর্লিখনের আমরা বিরুদ্ধে। এই আর একটা কথা যেটা হলো যে মানে 24-এর যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা স্বৈরাচার বিরোধিতা, গণবিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন। এইটা ছিল মূল আকাঙ্ক্ষা। অর্থাৎ গণতন্ত্র, মানুষের ভোটাধিকার যেটা ছিল না সেটার পুনর্বাসন। এইখানে কোনো সময় ছিল না যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে এটা ছিল না যে মুক্তিযুদ্ধের 72-এর সংবিধানকে বাতিল করতে হবে, মুক্তিযুদ্ধকে করতে হবে। এগুলো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে ছিল না, যেগুলো পরে নিয়ে আসা হয়েছে এবং নানা বিতর্কের সৃষ্টি করা হয়েছে। সেই বিতর্কে
না যাওয়ার পক্ষে আমরা বলেছি যে ওই বিতর্কে গেলে তো এটার সমাধান হবে না। যদিও এখানে আরও ডিটেল তাদের সাথে সামনের বার আলোচনা হবে, এই জায়গাটা আমরা বলে দিয়েছি আমাদের এটা ফান্ডামেন্টাল পজিশন। আর যেগুলো যে সংস্কার যেটাই করুন সেটা হলো যে আমাদের দেশের সংবিধানে যে জায়গা সেটা তো 54 যুক্তফ্রন্ট একদিনে তো হয়নি এগুলো। এই সংবিধান 72-এর সংবিধান এটা একটা মুক্তিযুদ্ধ মানে এই কী বলে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সংবিধানের জন্ম হয়েছে এবং এইটার ফার্স্ট বহু আগে থেকে আছে। 21 দফা আছে, 6 দফা আছে, 11 দফা আছে, হ্যাঁ 70-এর নির্বাচন আছে, 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে তো 72-এর সংবিধান। এটা হঠাৎ করে আকাশ থেকে পড়ে নেই। তাইলে সেই জন্য বলছি কন্টিনিউটি অ্যান্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ ধারাবাহিকতা উন্নতি যেগুলো আপনার সংস্কার যেটা করেন ডেভেলপমেন্ট দুটোটা ইনসেপারেবল। কন্টিনিউটি অ্যান্ড ডেভেলপমেন্ট ইনসেপারেবল। এটার থেকে এটা যদি ব্যর্থ হয় আপনার বিতর্কে পড়ে যাবেন, এটার ব্যর্থ হয়ে আপনারা করবেন না। এই জায়গাটা এই মাথায় রেখে সংস্কার যেটা আছে এটা করেন, কিন্তু আমাদের ফান্ডামেন্টাল জায়গায় হাত দিলে এটা সমাধান হবে না। আর ইমিডিয়েট যে নির্বাচনের বিষয় এই আর পার্লামেন্টের মধ্যে দিয়ে আমরা সবসময় আমাদের সেক্রেটারি বলছেন যে সব কিছু নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে এগুলো করতে হবে, বাইরে কোনো এক মানে ইয়া দিয়ে সমন জারি করে এক্সট্রা ইয়া করে এটা করা ঠিক হবে না। এই দুদুক টুদুক যেগুলো আছে সেগুলো হয়তো যেগুলো পার্লামেন্টের বাইরে করা যায় আইন ওগুলো অন্য ব্যাপার, কিন্তু ফান্ডামেন্টাল যেগুলো আছে সেগুলো মানে সংসদের বাইরে মানে বাইপাস করে এটা করা যাবে না। এই আরেকটা তারা বলছে যে ওই এনসিপি একটা ন্যাশনাল কাউন্সিল এটা একটা করতে চাচ্ছেন তারা কতগুলো, এটা একটা সুপ্রা বডি, এখন আমরা এইটা সুপ্রা বডি অ্যাভাব পার্লামেন্ট অ্যাভাব এটা দিয়ে আমরা তো মানে বলছে আমাদের সেক্রেটারি আমরা এই রাষ্ট্র ব্যবস্থা থেকে ভেঙে দিতে চাই। আমাদের পার্টি আমরা মনে করি রাষ্ট্র সেটা শ্রমিক শ্রেণীর হোক আর বুর্জোয়াদের রাষ্ট্র হোক, রাষ্ট্রের একটা শ্রেণীর পক্ষ কোনো রাষ্ট্র নাই পৃথিবীতে, কোনো না কোনো শ্রেণীর স্বার্থ রক্ষা করে রাষ্ট্র। তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে লুটেরাদের রাষ্ট্র, সেই রাষ্ট্রটাকে ভেঙে আমরা ব্যবস্থার পরিবর্তন করতে চাই। সেজন্য আমরা মৌলিক সংস্কারের পক্ষে, রাষ্ট্রের স্ট্যাটাসকো মেনটেন করার জন্য, আবার এই রাষ্ট্রটাকে আবার 47-এ ফেরে নেওয়ার জন্য যে সংবিধানের সংস্কারের কথাগুলো আসতেছে ওই জায়গায় সিবিবি আমরা এটার ঘোরতর বিরুদ্ধে। হ্যাঁ আমরা স্ট্যাটাসকো মেনটেন করার সংস্কারে বিশ্বাস করি না। এই হলো আমাদের কথা। আচ্ছা, আমি একটু 2 মিনিট সময় নিই। আমি আমার কথার সাথে 2টা পয়েন্ট যুক্ত করি। ওনাদেরকে যেটা বলেছি আশা করি সেটা আপনাদের মাধ্যমে যাওয়া দরকার। আমরা শুরুতেও একটা কথা বলেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সাথে আমাদের প্রথম ওনাদের আমন্ত্রণে যাই 12ই আগস্ট, তারপরে যাই 5ই অক্টোবর। তা 5ই অক্টোবরটাকে আমরা কোট করলাম যে ওনার সাথে কিন্তু আমাদের কথা ছিল এইটাই যে আপনি যে কমিশন করছেন এই কমিশন অনেক সময় তো যেসব কথা এর আগে বলেছে সেটা তো আমাদের সাথে সাংঘর্ষিক। উনি আমাদেরকে বলেছিলেন যে যে যার কথা বলুক, যতটুকু ঐক্যমত্য হবে তার বাইরে আমি গ্রহণ করব না। এটা ওনাদেরকে মনে করাই দিলাম। ওনারা কিন্তু আমাদের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন। তা আমরা আশা করব যে তার বাইরে বাড়তি কাজ ওনারা করবেন না। এটা শুরুতে বলেছি, শেষে আর একটা কথা বলেছিলাম, সেটাও আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাই। ওনাদেরকে এটা বলেছি যে মনে রাখতে হবে বাইরের নানা শক্তি আমাদের দেশকে নানাভাবে অস্থিতিশীল করতে চায় এবং আমরা সংস্কারের নামে অন্য কোনো নামে যদি কালক্ষেপণ করে নির্বাচনকে বিলম্বিত করি, কারণ নির্বাচনই হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা এবং গণতন্ত্রের ধারা এগিয়ে যাওয়া, তাহলে কিন্তু একটা ক্ষতিকর জায়গায় যাবে। সুতরাং আপনাদের দ্রুততার সাথে এবং ক্ষিপ্রতার সাথে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য যেটা করা দরকার, যেটা এই 9 মাসে হয়নি, দ্রুততম সময় করে আপনারা ওই কাজ করেন, না হলে কিন্তু এটা ঝুলে গেলে এই দায় আপনারা এড়াতে পারবেন না। এই 2টি কথাও আপনাদের আমি আগের কথার সাথে যুক্ত করলাম। এখন যদি আপনাদের বিশেষ কোনো কথা থাকে বলতে পারেন, না হলে আমরা ধন্যবাদ জানাবো আর কি। জি, মানে পার্লামেন্টের আগেও যেমন আপনারা 90-এর সময় তো আসলে মানে সবকিছু হয়নি, মানে এইবারও যে নির্বাচিত পার্লামেন্ট গিয়ে করবে
এটা তো কোনো মানে গ্যারান্টি নাই, এটা নিয়ে একটা অবিশ্বাস রাজনৈতিক অঙ্গনে তো আছে। তা সেটা কি এই যে ট্রেডিশনাল যেটা মানে সংসদ নির্বাচন সেটার কথা বলছেন, নাকি আলাদা করে গণপরিষদ নির্বাচন সংবিধান? না, এটা বলে দিচ্ছি না, আমরা গণপরিষদ এবং সংবিধান পরিষদ নির্বাচন প্রয়োজন মনে করছি না এখন। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে করতে হবে। কিন্তু যে প্রশ্ন করলেন এটা গুরুতর প্রশ্ন, যে পার্লামেন্ট নির্বাচিত হলে যে করবে তার কোনো গ্যারান্টি আছে? তো এই গ্যারান্টি দেওয়ার আমি আপনি তো দিতে পারবো না, এই গ্যারান্টি জনগণকে দিতে হবে। যার জন্য আমরা বলছি ওনারা যেটা ভালো কাজ ঐক্যমত্য হলে এটা যদি প্রচার প্রপাগান্ডায় যায় এবং জনগণ যদি বোঝে যে এই কাজ যে করবে তাকে যদি নির্বাচিত করে তাইলে হবে। এখন জনগণ যদি এত সব শোনার পরে তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি আম আশা করে তাহলে তো হবে না। কিন্তু উপায় তো আমাদের নাই, জনগণ উপরে ছেড়ে দিতে হবে। এমনকি ধরেন আমরা শুধুমাত্র প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে অনেকগুলো আইন করে দিলাম, কিন্তু শেষবেলায় এইটু লিগালাইজ করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। সুতরাং নির্বাচিত পার্লামেন্টের উপরে সব ছেড়ে দিতে হবে এবং জনগণের সচেতনের উপরে ছেড়ে দিতে হবে। আমাদের এর কোনো অল্টারনেট গণতন্ত্রের ধারায় নাই। আমি একটু সাপ্লিমেন্ট করি আমাদের সেক্রেটারিকে। আপনি যে প্রশ্নটা করলেন এটা অনগোয়িং প্রসেস। পার্লামেন্টটা হলো একটা মানে 90 আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান 90 হয়েছে, 24 হয়েছে। তাহলে এখানকার একটা মানে প্রধান শক্তির দিক আছে এই আন্দোলনগুলোর, শুধু 24 না 90। ডেমোক্রেসির লড়াই তো আমরা বহু বছর ধরে পাকিস্তান আমল থেকে করছি। ডেমোক্রেসির লড়াই, অটোনমির লড়াই করতে আমের স্ট্রাগলে যেতে হয়েছে এই দেশ এই বাঙালিদেরকে। তাহলে এখানে এই আন্দোলনের একটা শক্তির দিক হলো যে মানুষের ডেমোক্রেসির আকাঙ্ক্ষাটা প্রচণ্ড। হাসিনা যেভাবে দেশটা শাসন করছে, সামনে পার্লামেন্টে যারাই নির্বাচিত হয়ে আসুক তারা একই মেথডে দেশ শাসন করতে পারবে না। এটাই হলো এই গণ অভ্যুত্থানের শক্তির দিক। এটা যদি আপনারা এখানে আপনারা সব যে ইয়ং সাংবাদিক আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এখানে এই জায়গাটার এই আন্দোলনের শক্তির দিক, এই জায়গাটা যদি আমরা মাথায় রাখি, দেখবেন 2 বছরের মাথায় উইদিন 2 ইয়ার্স বিএনপি ক্ষমতায় গেল বা যেই গেল, তারা দেখতেছে মানে এন্টি পিপল কাজ করতেছে, পিপলের স্বার্থে করতেছে না। তখন সেই জন্যই বলছি ইট ইজ অনগোয়িং প্রসেস। আমাদের দেশটা যেখানে পড়ে গেছে মানে ওয়ান স্টেপে হবে না, এই বলছি। শোনেন আর জি হ্যাঁ না একটু বলেছি না, এটা প্যারালাল হবে কিনা আমরা পুরোটা জানি না, কারণ আমরা আরও ব্যাখ্যা বুঝতে হবে না। আমরা জেনারেলি আমরা এখন বলছি যে এই মুহূর্তে একটা পার্লামেন্ট নির্বাচন জরুরি, তার মধ্যে দন্য করতে হবে। কিন্তু ধরেন ওনারা যে এনসিসির কথা বলে তার অনেকগুলো কাজের কথা বলেছে, তো কতকগুলো যেমন সেফটি ক্লজ রাখতে হবে, তার জন্য এনসিসি না করেও করা যেতে পারে। আমরা আজকে শুনেছি এ ব্যাপারে বলবো, কিন্তু আমরা এখন পার্লামেন্টের বাইরে গণপরিষদ, এনসিসি, সংবিধান পরিষদ নির্বাচন কোনোটাই এখন জরুরি মনে করছি না। আমরা মনে করি এটা আলোচনার মধ্যে থাকুক। ধরুন অনেকে দ্বিকক্ষবিত পার্লামেন্ট চাই, আমরা চাই সংখ্যানুপাতিক পদ্ধতি। আমরা বলেছি এখন এটা সমাধান করতে পারবো না ঐক্যমত্যভাবে, আমরা এটা আলোচনার মধ্যে থাকুক। আর একটা কথা বলি, আগামী নির্বাচনে যে ভাইটা কথা বললেন আমিও একটু যুক্ত করি, এটা কেন আপনারা ভাবছেন, আমি আজকে এটা হয়তো প্রাসঙ্গিক না তবু বলতে বাধ্য হচ্ছি, জনগণ যদি সচেতন হয়, 54 বছরের বাংলাদেশে বহু লোকের শাসন দেখছে, ওই শাসনকে বাদ দিয়ে আমরা বামপন্থী, কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি, বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলে যদি ভালো নির্বাচন হয়, আগামী নির্বাচনে অংশ নেব, নিশ্চয়ই রাষ্ট্র ক্ষমতায় আমরা যাওয়ার পরেই এই ধরনের কোনো ব্যত্যয় হবে না। জনগণ যে ম্যান্ডেট দেবে সেইটা আমরা অবশ্যই পালন করতে পারবো, যদি আমাদের মতো আমরা নিজেদেরকে দাবি করি নির্দিষ্ট শক্তি যদি ক্ষমতায় যেতে পারি। সেই কাজগুলো করার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব, তবে এ ব্যাপারে জনগণই সিদ্ধান্ত নেবে। জি ভাই। হ্যাঁ হ্যাঁ এইটা আমরা বুঝছি। আমরা এই জায়গায় একটু আলোচনা হয়েছে মেয়াদ বার, আমরা মেয়াদ আগেই বলেছি, ওনারা বলছে 2 বার। আমরা বলেছি এইটা শব্দের মারপ্যাচে জরুরি না, এইটাকে আমরা জেনারেলি যেভাবে লিখব সেইভাবে লিখেই এটা সমাধান করতে পারবো। এটার কোনো সমাধান না, মানে ডিফেক্ট কোনটা? ডিফেক্ট হচ্ছে একজন যে 2 মেয়াদ বলতে ধরেন কোনো কারণে মেয়াদ পূর্ত হলো না, তাহলে কি সে 3 মেয়াদে যাবে? নট দ্যাট ক্লিয়ার। 5 বছর, কোনো কারণে যদি 4 বছর পর ইলেকশন হয় তাহলে ওইটাই 1 মেয়াদ শেষ হয়ে গেছে আমরা ধরে নেব, একবার হয়ে গেছে ধরে নেব, দ্বিতীয়বার ধরে নেব। সুতরাং ওই শব্দের মারপ্যাচে মানে তৃতীয়বার বা তৃতীয় মেয়াদে কারোর যাওয়ার সুযোগ আমরা বন্ধ করার পক্ষে।
ক্লিয়ার? থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাদের ভাই, খুবই